আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতোই আমি আবারও হাজির হয়েছি বাংলা ক্লাসের নবমতম দিনের মতো, অর্থাৎ 9 নম্বর ক্লাসে হাজির হয়েছি। তো আমরা আজকে টোটালে মোট বাংলা ক্লাসের জন্য যে 1000 প্রশ্ন সলিউশন করব, যেটা আসলে ব্যাখ্যা সহকারে, সেটারই ধারাবাহিকতায় আজকে আমি মূলত হাজির হয়েছি নবমতম দিনের মতো, অর্থাৎ এটা 281 থেকে 315, অর্থাৎ 281 থেকে 315 নম্বর পর্যন্ত আমরা আজকে ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করব, প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। তাহলে ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এইটাই, যে আপনারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন বা অতীতে ক্লাস করেছেন, তা আপনারা নিশ্চয় জানেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা খাতা কলম নিয়ে ক্লাসগুলো, প্রশ্নগুলো লিখে নোট ডাউন করে নেবেন। এতে করে যেটা হবে, আপনার একটা যদি জানা থাকে সবগুলো প্রশ্ন, সেক্ষেত্রে আপনার একটা রিভিশন হয়ে যাবে। পাশাপাশি যে ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো থাকবে, সেই ব্যাখ্যাগুলো আপনারা লিখে পড়লে হয় কি, মনে থাকবে ভালো। এটা হচ্ছে বিষয়। আর ক্লাস শেষে তো আমরা পিডিএফ দেবই। আমাদের ক্লাস শেষে আমাদের যে গ্রুপটা রয়েছে, প্রাইভেট যে গ্রুপ রয়েছে ফেসবুকের, যেটা আমাদের ক্লাসের নিচে দেওয়া থাকবে কমেন্টে, যারা আপনারা নতুন তারা কাইন্ডলি সেই গ্রুপটাতে অ্যাড হয়ে নেবেন। আমাদের ক্লাসগুলো, অতীতের যে ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস কিন্তু সেই গ্রুপে রয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আমাদের 315তম পর্যন্ত ক্লাসটা হবে, প্রশ্ন সংখ্যাটা হবে। তো ফার্স্ট প্রশ্নটা একটু খেয়াল করি। প্রশ্ন শুরু হচ্ছে 281 থেকে 315 পর্যন্ত। তো ফার্স্ট প্রশ্ন যদি খেয়াল করি, যে ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর, এটা আসছে কোথায়? সহকারী উপজেলা শিক্ষা অফিসার 2010-এ। অর্থাৎ সহকারী উপজেলা এটিওর পরীক্ষাতে আসছে ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর। খেয়াল করে একটু, ছিন্নপত্র এটা হচ্ছে ছোট গল্প, আত্মকথন, নাটক নাকি রম্য রচনা? আসলে অ্যান্সারটা কোনটা হবে? তো আপনারা যারা অ্যান্সারগুলো জানেন, দয়া করে আপনারা কমেন্টে একটু অ্যান্সারগুলো লিখবেন। এতে করে যেটা হবে, আপনাদের রিহার্সেল হয়ে যাবে আর কি। আর আরও একটা ছোট্ট একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু শেয়ার দিবেন, অথবা তাদেরকে মেনশন করবেন, যাতে করে আমাদের এই ক্লাসগুলো করতে পারে। ওকে, তো ছিন্নপত্র রচনাটি আসলে কোন শ্রেণীর? এটা হচ্ছে আত্মকথন। ছিন্নপত্রটি হচ্ছে মূলত আত্মকথন। এটা কার? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে আত্মকথন। তো ছিন্নপত্র নিয়ে এখানে কিছু আর কি কি টাইপের প্রশ্ন হতে পারে পরীক্ষায়, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। একটু খেয়াল করি, ছিন্নপত্র আত্মকথনটি বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাটি, এইটা মূলত 1885 থেকে 1895 সাল পর্যন্ত, এই সময়টাতে এই পত্রটা, আত্মকথনটা কি করা হয়? রচনা করা হয়। কাকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছে? এটা হচ্ছে ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে এই পত্রগুলো লেখা হয়। তো এইটা মূলত হচ্ছে, ইন্দিরা দেবী ছিলেন কে? ইন্দিরা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের মেয়ে। ইন্দিরা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের মেয়ে। তো এইটা 1885 সালে রচনা করা হয়। 1885 সাল থেকে শুরু করে 95 সাল পর্যন্ত রচনা করা হয়। এখন কথা হচ্ছে, এইটা প্রকাশিত হয় কত সালে? যদি প্রশ্ন করা হয় যে ছিন্নপত্র রচনাটি কত সালে প্রকাশিত, সেইটার অ্যান্সার হবে হচ্ছে 1912 সাল। 1912 সালে হচ্ছে ছিন্নপত্র রচনাটি প্রকাশিত হয়। কিন্তু ছিন্নপত্ররই এটা একটা ইংরেজি লেখা রয়েছে। ইংরেজি লেখার নাম হচ্ছে কি? গ্লিম্পাস, GLIM, গ্লিম্পাসেস অফ বেঙ্গল। গ্লিম্পাসেস অফ বেঙ্গল, এটা হচ্ছে গ্লিম্পাসেস অফ বেঙ্গল। এইটা হচ্ছে কত সালে প্রকাশিত হয়? 1920 সালে প্রকাশিত হয়। এইটা প্রকাশিত হয় হচ্ছে 1920 সালে। তো এখন আমরা কিন্তু বেশ কয়েকটা বিষয় জানলাম, সেটা হচ্ছে ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর, আত্মকথন। তো এখানে আরও কিছু তথ্য আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে টোটালে ছিন্নপত্র, এখানে মোট টোটালে কতগুলো পত্র সংখ্যা ছিল? এখানে ছিন্নপত্রের মোট পত্র সংখ্যা ছিল 153টি। 153টি পত্র ছিল। 153টি পত্রের সংখ্যা ছিল, যার ভিতরে 143টি পত্রটাই কিন্তু তার ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে নিয়ে লেখা হয়েছিল। ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে নিয়ে লেখা হয়েছিল। তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা তথ্য জানলাম। কি কি আরেকটু সামারি যদি করি, ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? অ্যান্সার হচ্ছে আত্মকথন, রবীন্দ্রনাথ ঠাকুরের।
এখানে ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, যেটা কিনা 1885 থেকে 1895 সাল পর্যন্ত রচনা করা হয়েছিল, বাট প্রকাশিত হয়েছিল কত সালে? 1912। এই লেখাটাই যখন ইংলিশে প্রকাশিত করা হয়, গ্লেম পাসেস অফ বেঙ্গল, যেটা কিনা 1920 সালে প্রকাশিত করা হয়। এবং এখানে মোট চিহ্নপত্রের সংখ্যা কত ছিল? 153টি, এবং যার মধ্যে 143টি ছিল কিন্তু ইন্দিরা দেবীকে নিয়ে লেখা। ওকে, পরের প্রশ্ন একটু খেয়াল করি। পরের প্রশ্নে বলা হয়েছে বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রতিটা পরীক্ষাতেই, ম্যাক্সিমাম পরীক্ষাতেই কিন্তু এই সন্ধি টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসেই। সন্ধি টপিকটা কিন্তু খুব আসেই। একটু খেয়াল করি বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কি। আমরা যদি খেয়াল করি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, লিখে একটু দেই। চ ছ বর্গীয় ঝ ইয়, ট ঠ ডর, ডয়বিন্দু ঢয়বিন্দু ড, মূর্ধন্য। ত থ দ ধ দন্তন্য। এখন প ফ ব ভ ম। এখন কথা হচ্ছে এখানে যে বর্ণগুলো লেখা হলো, এই বর্ণগুলো লেখার উদ্দেশ্যটা কি? এখানে বর্ণগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা যে বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ করব, এইটা সন্ধি বিচ্ছেদ করার সময় আসলে নিয়মটা কি? নিয়মটা খুব সিম্পল। সেটা হচ্ছে কি, এখানে নিয়মটা আমি যদি বলে দেই, নিয়মটা খুবই হচ্ছে সহজ। সেটা হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে 3 সমান সমান 1। তো যদি 3 হয় তাহলে 1 অ্যান্সার হবে। তাহলে 3টা আসলে কি? আমরা যদি এটা নাম্বারটা যদি 1 দেই, এটা 2, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে ক খ গ, গ এর হচ্ছে 3 নাম্বার। তাহলে একটু খেয়াল করি, এখানে হচ্ছে কয়েকটা আমরা কি বলে নাম্বারিং এর সিস্টেম করেছি, ভাগ করেছি। তাহলে প্রথমে যদি দেখি, আমরা এখানে 5টা টোটালে আমাদের বর্ণ রয়েছে, বর্ণের লাইন রয়েছে। তাহলে এটা আসলে আমরা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে বলছি যে 3 ইকুয়াল 1। তার মানে এখানে খেয়াল করি, এখানে অ্যান্সার প্রশ্নে বলছে বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ অ্যান্সার হবে হচ্ছে বাগ যোগ আড়ম্বর। কেন হবে? এখানে 3 নাম্বার খেয়াল করি, এখানে হচ্ছে বাগাড়ম্বর, এখানে হচ্ছে ডয় বিন্দু র, এখানে কোথায় আছে? ডয় বিন্দু র। এখানে কয় নাম্বার ঘরে আছে? 3 নাম্বার ঘরে। তার মানে এখানে যেহেতু প্রশ্নে আমরা পেয়েছি ডয় বিন্দু র, তাহলে এখানে 3 নাম্বার থাকলে কত নাম্বার ঘরে যাবে? সেটা নাম্বার আসবে 1 নাম্বার। তাহলে এটার 1 নাম্বার কোনটা হচ্ছে? ট। এটার 1 নাম্বার কোনটা হবে? ট। তাহলে কি বাগাড়ম্বরের শব্দের কি হচ্ছে? বাগ যোগ, আচ্ছা সরি, আমি একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে যে গয়ের, এটা হচ্ছে গয়ের ক্ষেত্রে হবে। এটা গয়ের ক্ষেত্রে হচ্ছে কি জানলাম আমরা? এখানে 3 নাম্বার ঘরে আছে, তো 3 নাম্বার ঘরে থাকলে সেটা হবে হচ্ছে 1 নাম্বার ঘরে, 3 থাকলে সেটা 1 হবে। তাহলে এখানে খেয়াল করি, তাহলে এখানে যেহেতু গ আছে, তাহলে এটা কি হবে? গয়ের পরিবর্তে এখানে কি হয়ে যাবে? ক। আর আড়ম্বর সেটা থাকবে পরবর্তী, যেটা কি হবে? আকারটা কি হয়ে যাবে? আড়ম্বর। আমরা যদি আরেকটু উদাহরণ দেই, খেয়াল করি, যদি বলা হয় ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা আসলে কিভাবে ভাঙবো? ষড়যন্ত্র, তো ষড়যন্ত্রটা আসলে ভাঙার উপায়টা আসলে কি? এখানে কি রয়েছে? একটা ডয় বিন্দু র। ডয় বিন্দু রটা কোথায় রয়েছে? এখানে। হ্যাঁ, এটা কিন্তু ডয় বিন্দু র হবে এটা। আচ্ছা, তো এইটা ষড়যন্ত্রের ক্ষেত্রে, তাহলে এখানে যেহেতু 3 নাম্বার আছে, নিয়ম হবে কি? আমরা জেনেছি নিয়মটা হচ্ছে কি, 3 থাকলে হবে হচ্ছে 1। তো 3 থাকলে যদি 1 হয়, তাহলে এখানে ডয় বিন্দু বলে কি হবে? তাহলে ট হবে। 1 নাম্বার কি আছে? ট। 1 নাম্বার সেখানে তাহলে কি হবে? তাহলে এটা ডয় বিন্দুর পরিবর্তে কি হবে? ট হবে। শর্ট যোগ যেটা আছে সেটাই থাকবে, যন্ত্র। একই রকম ভাবে আমরা যদি খেয়াল করি, যদি বলি যে নিযন্ত, এটা হচ্ছে মূর্ধন্য। নিযন্তকে ভাঙালে কি হবে? নিযন্তকে ভাঙালে হচ্ছে মূর্ধন্য, বর্গীয় জ আছে কোথায়? আসলে বর্গীয় জ কোথায় আছে? বর্গীয় জ হচ্ছে 3 নাম্বার ঘরে আছে। তাহলে 3 নাম্বারে যদি থাকে, তাহলে সেটা কয় নাম্বারে হবে? আমরা জেনেছি সেটা হচ্ছে 1 নাম্বার। তাহলে এটা কি হবে? এটা ভাঙালে হবে হচ্ছে নিচ, চ হবে এটা। কারণ বর্গীয় জ হচ্ছে 3 নাম্বার ঘরে রয়েছে, বর্গীয় জ হচ্ছে 3 নাম্বার ঘরে, সেটা হচ্ছে কি হবে? 1 নাম্বার ঘরে। অর্থাৎ 3 ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে নিয়ম। তাহলে নিচ যোগ কি হবে? অন্ত, নিযন্ত।
এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমার লেখা হয়তো বা একটু গিজিবিজি মনে হচ্ছে, তো আপনাদের আমি একটা আরেকবার সামারিটা বলে দিই। সেটা হচ্ছে 3 = 1, অর্থাৎ 3 নাম্বার ঘরে যদি যে বর্ণগুলো থাকবে সেই বর্ণগুলো যদি থাকে তাহলে সেগুলো উঠাই দিয়ে কি হবে, 1 নাম্বার বর্ণের 1 নাম্বার লাইনে যে বর্ণগুলো থাকবে সেটার আমরা উদাহরণ দেখেছি। ডয়বিন্দু রয়ের পরিবর্তে কি বসছে এখানে 3 নাম্বারে, এখানে কি বসছে ট। একই রকম নিজ অন্তর ক্ষেত্রে বর্গীয় জর জায়গায় 3 নাম্বার থাকলে কোনটা হবে, 1 নাম্বার, নিজ যোগ অন্ত। তো এভাবে করে আপনাদের যতগুলো নিয়ম আছে, এই ক্যাটাগরির যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম কিন্তু এই নিয়মের মধ্যেই যতগুলো উদাহরণ আছে সবগুলো কিন্তু এই নিয়মের মধ্যেই আশা করি হয়ে যাবে। ওকে, পরবর্তী খেয়াল করি, সেকেন্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সেকেন্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সেকেন্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সমকাল। সমকাল, সেকেন্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার হচ্ছে সমকাল। এইটা সমকালটা হচ্ছে 1957 সালে 1957 সালে প্রতিষ্ঠিত হয়। সেটা কিনা 1970 সাল পর্যন্ত ছিল। 1970 সাল পর্যন্ত ছিল, 57 থেকে শুরু করে 70 এই পর্যন্ত ছিল। আর এটার হচ্ছে সম্পাদনা কে করেছেন, সেকেন্দার আবু জাফর। সেকেন্দার আবু জাফর, তাহলে সেকেন্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম আমরা জানলাম হচ্ছে সমকাল, যেটা কিনা 1957 থেকে 1970 সাল পর্যন্ত ছিল। তাহলে সওগাত পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? সওগাত পত্রিকার সম্পাদনা করেছিল নাসির উদ্দিন। নাসির উদ্দিন সওগাত পত্রিকার সম্পাদনা করেছেন হচ্ছে নাসির উদ্দিন। আর উত্তরণ পত্রিকা যেটা রয়েছে সেটার সম্পাদনা কে করেছেন? সেটা করেছেন হচ্ছে হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান। আর শিক্ষা পত্রিকাটার সম্পাদনা করেছেন কে? শিক্ষা পত্রিকার সম্পাদনা করেছেন হচ্ছে অধ্যাপক আবুল হোসেন। অধ্যাপক আবুল হোসেন, উনি শিক্ষা পত্রিকার সম্পাদনা করেছেন। হোসেন বানানটা কিন্তু হয় রস্যু হবে এটা। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম। সওগাত পত্রিকার নাসির উদ্দিন, হাসান হাফিজুর রহমান হচ্ছে উত্তরণ পত্রিকার এবং অধ্যাপক আবুল হোসেন হচ্ছে শিক্ষা পত্রিকার সম্পাদক ছিলেন। তো এই বিষয়গুলো আমরা কেন পড়বো? এখন কথা হচ্ছে পরীক্ষায় কিন্তু আসছে যে সমকাল অর্থাৎ আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম আসছে, বাট বাকি অপশনগুলো যদি আমরা একটু ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করি, খেয়াল করব এখান থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এই অপশনগুলো থেকেও অনেক পরীক্ষায় চলে আসছে। তো সুতরাং ব্যাখ্যা সহকারে পড়ার আসলে কোনো বিকল্প নাই। আচ্ছা, পরের প্রশ্নটা একটু খেয়াল করি। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন বাক্যটি সার্থক বাক্যের কোন গুণটি হারিয়েছে? আকাঙ্ক্ষা, আসক্তি, প্রাঞ্জলতা এবং যোগ্যতা। এখানে কিন্তু খেয়াল করি, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এই বাক্যগুলো কিন্তু উল্টাপাল্টা, সবগুলো কিন্তু সাজানো না। এখানে বাক্য কি হবে? বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। বাবা বাজার থেকে কি এনেছেন? ইলিশ এনেছেন। বাক্যটা এভাবে হবে, কিন্তু এখানে কিন্তু এলোমেলো ভাবে দেওয়া রয়েছে। তাহলে বাক্যটি সার্থক বাক্যর কোন গুণটি হারিয়েছেন? এখানে কোন গুণটি হারিয়েছেন? তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে কি আসক্তি। আমরা কিন্তু জানি একটা সার্থক বাক্যর গুণ হচ্ছে কয়টি? 3টি। একটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এটা কিন্তু আসক্তি, নট আসক্তি। এটা বানানটা একটু খেয়াল করবেন, আসক্তি নয়, এটা কিন্তু একটা বানান হচ্ছে আসক্তি, আর এটা কিন্তু আসক্তি। আর আসক্তি দুটা কিন্তু আলাদা জিনিস। আসক্তি আর আসক্তি এই দুটা পার্থক্য বুঝতে পারে। অপশনে যদি এখানে প্রাঞ্জলতা থাকতো, এখানে কিন্তু অপশন এটাও থাকতে পারতো, আসক্তি বানানটা কিন্তু এটা থাকতে পারতো। আমরা কিন্তু অনেকেই ভুলে কিন্তু আসক্তি দিয়ে ফেলতাম, এটা কিন্তু ভুল। এটা হচ্ছে কি হবে? আসক্তি। তো আমরা 3টা যে গুণ জানলাম, প্রথমটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে একটা বাক্যের পর যখন পরবর্তী আরো একটা বাক্য শোনার ইচ্ছাকে বোঝায়, সেটাকে আকাঙ্ক্ষা বলে। যেরকম আমি যদি বলি আমি ভাত, শুধু এইটুকু বলে রেখে দিলাম, তাহলে কিন্তু পরিপূর্ণ বাক্য অর্থ প্রকাশ করে না। তো পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কি হবে? আমি ভাত খাই বা আমি তাকে, এইটুকু বললে পরিপূর্ণ অর্থ প্রকাশ পারে না। তাহলে আমি তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি, এইটুকু পরিপূর্ণ বাক্য প্রকাশ করতে হবে। সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, অর্থাৎ একটার পরে আরেকটা শোনার ইচ্ছা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আর আসক্তিটা কি? যেটা আসক্তি হচ্ছে যে সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ একটা বাক্যের পরিপূর্ণ অর্থ বোঝার জন্য বা জানার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসক্তি। আসক্তি, সুশৃঙ্খল পদবিন্যাস। বাট এখানে প্রশ্নে কিন্তু বাবা বাজার ইলিশ থেকে এনেছেন,
এটা কিন্তু এলোমেলো বাক্য। এখানে হবে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, এটা হচ্ছে শুদ্ধ বাক্য, সঠিক বাক্য, বাট এখানে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ যদি এলোমেলোভাবে কোনো বাক্য দেওয়া থাকে সেক্ষেত্রে সেখানে কিসের অভাব রয়েছে? আসক্তির অভাব রয়েছে। তো এটা অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যায়। তো এটা মনে রাখতে পারেন এভাবে, তো যখন মানুষ নেশাগ্রস্ত হয় তখন সাধারণত সে কি করে? ঘোরের মধ্যে থাকে, বা বলে না যে আসক্তি বেড়ে গেছে, নেশাগ্রস্ত আসক্তি লোক। তো আসক্তি থাকলে বা নেশাগ্রস্ত থাকলে কিন্তু মানুষ কি করে? উল্টাপাল্টা কথা বলে। তো ব্যাপারটা এইরকম, যদিও এটা আসক্তি না, এটার উচ্চারণটা হবে আসক্তি। তো এই আসক্তির ক্ষেত্রে কি হবে? এলোমেলো শব্দ থাকবে। আচ্ছা, আর যোগ্যতাটা হচ্ছে কি? যোগ্যতা হচ্ছে একটা বাক্য থাকবে কিন্তু সেটার পরিপূর্ণ অর্থ থাকবে না। যেরকম যদি বলা হয় হাতি আকাশে ওড়ে, বা যদি বলা হয় মানুষ ঘাস খায়, এখানে কিন্তু মানুষ কখনো ঘাস খায় না, বা হাতি কখনো আকাশে ওড়ে না, বা গরু কি করে? মাংস খায়। এগুলো কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, যদিও করছে, বাট এটা কিন্তু কি? যোগ্যতার অভাব রয়েছে। হ্যাঁ, যোগ্যতার অভাব রয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল করি। যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে? এখানে যে কবিতা শুনতে জানে না, এটা কিন্তু একটা বিখ্যাত কবিতার লাইন। সেটা হচ্ছে কি? আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির আমি কিংবদন্তির কথা বলছি। এটা এটা বিখ্যাত একটা কবিতা। এটা কার কবিতা? আবু জাফর ওবায়দুল্লাহর। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা এটা। আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহর আবু জাফর ওবায়দুল্লাহর তার এই বিখ্যাত কবিতার একটা লাইন হচ্ছে, যে কবিতা শুনতে জানে না সে কার আত্মনাদ শুনবে? সে ঝড়ের আত্মনাদ শুনবে, সে ঝড়ের আত্মনাদ শুনবে। এখানে এই এই লাইনটা মূলত হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে নেওয়া হয়েছে, এবং এই কবিতার নামেই কিন্তু একটা কাব্যগ্রন্থ, সেই একই কবিতা, অর্থাৎ কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম কিন্তু একই রকম। সেটা আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে কবিতা। আর কাব্যগ্রন্থ কোন কাব্য থেকে নেওয়া হচ্ছে? এই একই নামে কাব্য রয়েছে, অর্থাৎ কবিতা এবং কাব্য দুটাই। যদি বলা হয় কবিতা, কবিতা এবং হচ্ছে কি? কাব্য, এই একই নামে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহর কিন্তু আবু জাফর ওবায়দুল্লাহর কিন্তু এই আমি কিংবদন্তির কথা বলছি, এইটা হচ্ছে 1981 সালে প্রকাশিত হয়। 1981 সালে এই কবিতাটা প্রকাশিত হয়। একটু খেয়াল করি, 1981 সাল এই কবিতাটি প্রকাশিত হয়। এবং তার প্রথম যেই কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আবু জাফর ওবায়দুল্লাহর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে সাত নরিহার। প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সাত নরিহার। সাত নরিহার, এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা কিনা 1955 সালে প্রকাশিত হয়। যেটা কিনা 1955 সালে প্রকাশিত হয়, 1955 সালে। তাহলে এখানে আমরা কয়েকটা তথ্য জানলাম। কি কি তথ্য? সেটা হচ্ছে কি 1955 সালে, 1955 সালে কি হয়? প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ। তাহলে আমরা কিংবদন্তির কথা জানছি, আমরা কিংবদন্তির কথা বলছি। এটা হচ্ছে লেখক কে? আবু জাফর ওবায়দুল্লাহ। তার কবিতা এবং কাব্যগ্রন্থ দুটো হচ্ছে একই নামে। এটা প্রকাশিত হয় 1981 সালে, এবং প্রথম কাব্যগ্রন্থ যেটা, সেটা হচ্ছে 1955 সালে প্রকাশিত হয়। আচ্ছা, একটু খেয়াল করি, যে বাক্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্য বলে? এখানে খেয়াল করি, আমরা নর্মালি কিন্তু জানি কি, বাচ্য যে কর্তৃবাচ্য রয়েছে, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য, এগুলো থেকে কিন্তু নর্মালি কি হয়? পরীক্ষায় যেটা আসে, একটা বাক্য দেওয়া থাকবে, এটা কোন বাচ্চার মধ্যে পড়ে? কর্মবাচ্য, কর্তৃবাচ্য নাকি কি, এরকম থাকে নর্মালি পরীক্ষাগুলোতে। কিন্তু এখানে খেয়াল করি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2008 সালে প্রশ্ন আসছে কি, এখানে সরাসরি সংজ্ঞাটা আসছে। আসলে এই সংজ্ঞাটা আসলে কার? এখানে বলছে যে বাক্যের কর্ম থাকে না, কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। ক্রিয়া মানে কি? ভার্বের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। যদি আমরা যদি বলি যে আমার যাওয়া হলো না, যদি বলা হয় যে আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না, তো এই ক্ষেত্রে এটা আসলে কোন বাক্য? এখানে কিন্তু আমার যাওয়া হলো না, এখানে কিন্তু কোনো কর্ম নাই। এখানে এটাই বলছে যে এই বাক্যর কর্ম থাকবে না, কিন্তু ক্রিয়ার অর্থ প্রকাশ পাচ্ছে, ক্রিয়ার অর্থ প্রাধান্য। ক্রিয়াটা হচ্ছে কি? যাওয়া। যাওয়াটা হচ্ছে কি? ক্রিয়া। ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। সেক্ষেত্রে এটা কি বলে? এটাকে বলা হয় ভাববাচ্য। ভাববাচ্য অর্থাৎ ক্রিয়াটাকে প্রধান রূপে ব্যবহার করা হয় বা প্রধান রূপে প্রতীয়মান হয়।
ক্রিয়াই হচ্ছে মেইন মুখ্য ভূমিকা পালন করে। এটা হচ্ছে কি ভাববাচ্যের উদাহরণ বা ভাববাচ্যের সংজ্ঞা। আচ্ছা, একটু খেয়াল করে, মৃত্তিকা দিয়ে তৈরি বাক্যটি সংকোচন করলে কি হবে? মৃত্তিকা দিয়ে তৈরি, মৃত্তিকা দিয়ে তৈরি বাক্য সংকোচন করলে কি হবে? এটা কিন্তু এক কথাই প্রকাশ। মৃত্তিকা দিয়ে তৈরি অর্থাৎ হচ্ছে কি হবে? মৃন্ময়। মৃত্তিকা দিয়ে, আপনারা যারা পারেন কাইন্ডলি একটু অ্যান্সারগুলো লিখবেন। আচ্ছা, যদি বলা হয় সাহিত্যে সাহিত্যে বস্তুনিষ্ঠ লেখাকে কি বলে? সাহিত্যে বস্তুনিষ্ঠ লেখাকে, সাহিত্যে বস্তুনিষ্ঠ লেখা হলে সেটা কি কি বলবো আমরা? সেটা হচ্ছে কি হবে? তন্ময়, তন্ময়। আর যদি বলা হয় সাহিত্যে ব্যক্তিনিষ্ঠ লেখাকে কি বলা হয়? ব্যক্তিনিষ্ঠ লেখাকে কি বলবো আমরা? মনময়। ব্যক্তিনিষ্ঠ লেখাকে আমরা কি বলবো? মনময়। তাহলে দুইটা বিষয় জানলাম, একটা হচ্ছে সাহিত্যে যদি ব্যক্তিনিষ্ঠ বোঝায় তাহলে কি হবে? তন্ময়। আর সাহিত্যে যদি বস্তুনিষ্ঠ বোঝায় তাহলে সেটা হবে কি? মনময়। আর যদি মৃত্তিকা দিয়ে তৈরি সেটার সম্পর্কে আমরা কি জানলাম? মৃন্ময়। আর যদি বলা হয় চৈতন্য স্বরূপ বা চৈতন্য জ্ঞান, যদি বলা হয় চৈতন্য স্বরূপ, চৈতন্য স্বরূপ, চৈতন্য স্বরূপ বা চৈতন্য জ্ঞান, চৈতন্য স্বরূপ বা হচ্ছে কি চৈতন্য জ্ঞান, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে চিন্ময় হবে, চিন্ময়। তাহলে আমরা পরীক্ষা কিন্তু এটা আসতে পারে যে মৃত্তিকা দিয়ে তৈরি, আমরা মৃত্তিকা দিয়ে তৈরি বা মাটি দিয়ে তৈরি, সেটাকে কি বলে? মৃন্ময়। বাট সাহিত্য বস্তুনিষ্ঠ লেখা। এখন কথা হচ্ছে তন্ময় আর মনময় কিন্তু আমাদের মধ্যে কনফিউশন তৈরি করতে হবে। কিরকম? একটা হচ্ছে বস্তুনিষ্ঠ আর একটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ। তো কোনটার ক্ষেত্রে কোনটা হবে? এটা একটু শর্টকাট আমরা একটু যদি মাথায় রাখি মনে রাখার জন্য, যদি বলা হয় ব্যক্তি, যদি বলা হয় ব্যক্তিনিষ্ঠ, তো ব্যক্তিনিষ্ঠর ক্ষেত্রে কিন্তু ব্যক্তি মানে কি? ব্যক্তি মানে হচ্ছে মানুষ। তো মানুষ, মানুষের বানানে সবার প্রথমে কি আছে? মো আছে। তো এখানে ব্যক্তি বোঝালে আমরা নর্মালি বুঝি ব্যক্তি বলতে মানুষকে বোঝায়। তো মানুষ যদি হয় তো এখানে ব্যক্তিনিষ্ঠ, অর্থাৎ সাহিত্যে ব্যক্তিনিষ্ঠ হইলে সেটা হবে কি? মনময়। মানুষের আগে প্রথম অক্ষরটা, প্রথম বর্ণটা মো, এবং মনময়ের আগে প্রথম বর্ণটা মো। আর যদি বস্তু বোঝায় সেক্ষেত্রে তন্ময়। এটা আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে কি বলে টেকনিক আপনারা নিজেদের মতো সাজিয়ে নিতে পারেন। বাট আমার কাছে এটা মনে হচ্ছিল ইফেক্টিভ হবে, সেটা আমি শেয়ার করলাম। ওকে, একটু খেয়াল করি, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, এই দামাল ছেলে কে? এই দামাল ছেলেটা আসলে কে? এটার অ্যান্সার হচ্ছে 43তম বিসিএস এর প্রশ্নতে ছিল। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, আমার অনুরোধ থাকবে আপনারা কমেন্টে জানাবেন, যারা আপনারা পারেন অবশ্যই কমেন্ট করে লিখবেন, এবং যদি এইটার রিলেটেড কোনো প্রশ্ন তথ্য অতিরিক্ত জানার থাকে সেটাও লিখতে পারেন। ওকে, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, এই দামাল ছেলেটা হচ্ছে কে? কামাল পাশা। দামাল ছেলে হচ্ছে কে? কামাল পাশা। কামাল পাশা কে ছিলেন? কামাল পাশা এটা কিন্তু একটা কবিতার নাম। এই কামাল পাশা কোন কবিতার? এটা কোন কাব্যগ্রন্থের কবি? এটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থর কবিতার নাম হচ্ছে কি? কামাল পাশা। তো অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। অগ্নিবীণা কাব্য 1922 সালে প্রকাশিত হয়। সেটা কিনা টোটালে কতগুলো কাব্য রয়েছে এখানে? অগ্নিবীণা কাব্যে টোটালে কতগুলো কবিতা রয়েছে? 12টি কবিতা রয়েছে। 12টি কবিতা রয়েছে। এই অগ্নিবীণা কাব্যটি কাকে, যদি বলা হয় কাকে উৎসর্গ করা হয়, কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছেন? সেটার অ্যান্সার হবে কি? বারীন্দ্র কুমার ঘোষকে। বারীন্দ্র কুমার, বারীন্দ্র কুমার ঘোষকে কি করেছেন? উৎসর্গ করেছেন। বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছেন। তো এখন খেয়াল করি আমরা যে কাজী নজরুল ইসলামের কিন্তু কিছু লেখার জন্য তার কিন্তু কিছু গ্রন্থ, কয়েকটা গ্রন্থ হচ্ছে বাজেয়াপ্ত হয়, অর্থাৎ নিষিদ্ধ করা হয়। কয়টা গ্রন্থের কথা আমরা জানি? সেরকম 5টি গ্রন্থ, কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়। প্রথম গ্রন্থের কথা যদি বলা হয় যুগবাণী, এটা প্রথম তার এই গ্রন্থটা বাজেয়াপ্ত হয়। সেকেন্ড গ্রন্থের নাম যদি বলা হয় বিষের বাসী, একটু খেয়াল করে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বিষের বাসী। তারপর কি বলা হয়? প্রলয় ভাঙ্গার গান, যদি বলা হয় ভাঙ্গার গান। ভাঙ্গার গান। তারপর কি? প্রলয় শিখা, প্রলয় শিখা।
আর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, তো এই গ্রন্থগুলো চন্দ্রবিন্দু, তো এই গ্রন্থগুলো কিন্তু কাজী নজরুল ইসলামের এই গ্রন্থগুলোকে কি করা হয়, বাজেয়াপ্ত করা হয় বা নিষিদ্ধ করা হয় এই গ্রন্থগুলোকে। প্রথম গ্রন্থ যেটা সেটা হচ্ছে কি যুগবাণী, বিশের বাসী, ভাঙ্গার গান, প্রলয়শিকা এবং চন্দ্রবিন্দু। খুব পরীক্ষা কিন্তু আসে। এখন কথা হচ্ছে এখান থেকে আরও একটু ডিপলি আমরা যাব, সেটা হচ্ছে কি একটু খেয়াল করি। এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে প্রথম কোন গ্রন্থটা কি করা হয়, নিষিদ্ধ করা হয়, প্রথম কিন্তু যুগবাণী নিষিদ্ধ করা হয় কত সালে, 1922 সালে। এটা হচ্ছে 1922 সালে, এগুলো হচ্ছে নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করা হয়। তাহলে প্রথম কোন গ্রন্থ নিষিদ্ধ করা হয়, 1922 সালে যুগবাণী গ্রন্থটা নিষিদ্ধ করা হয়। আর শেষে হচ্ছে কি যুগবাণী কাব্যগ্রন্থটা, যুগবাণী কাব্যগ্রন্থটা তার প্রথম নিষিদ্ধ করা হয় এবং শেষে হচ্ছে এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, এটা হচ্ছে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ। তো চন্দ্রবিন্দুটা হচ্ছে কি করা হয়, সবার শেষে হচ্ছে নিষিদ্ধ করা হয়। এটা কত সালে, 1931 সালে, 1931 সালে। আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি যে আমরা জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণে টোটালে 39টা এবং স্বরবর্ণ হচ্ছে কয়টা, 11টা। তো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যে 39টা বর্ণ রয়েছে, সবার শুরুতে কি রয়েছে, ক, আর সবার শেষে কি রয়েছে, চন্দ্রবিন্দু, সবার শেষে হচ্ছে চন্দ্রবিন্দু। তো আমরা এভাবে মনে রাখতে পারি যুগবাণী, বিশের বাসী, ভাঙ্গার গান, প্রলয়শিকা, চন্দ্রবিন্দু। তো চন্দ্রবিন্দুটা আমরা এভাবে মনে রাখতে পারি। এখানে যদি আমি চন্দ্রবিন্দু দিয়ে দেই, যেহেতু বাংলা ব্যঞ্জন বর্ণের 39টা বর্ণের সবার শেষে হচ্ছে চন্দ্রবিন্দু এবং কাজী নজরুল ইসলামের সবার শেষে যে গ্রন্থটা বাজেয়াপ্ত হয় সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। জাস্ট মনে রাখার ক্ষেত্রে আমি এটা দিলাম আর কি, এভাবে আপনারা মনে রাখতে পারেন। সেটা কিনা 1931 সালে কি করা হয়, বাজেয়াপ্ত করা হয় বা বাতিল করা হয়। আচ্ছা, পরের প্রশ্নটা একটু খেয়াল করি। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। আচ্ছা, আর এটা কিন্তু আমি বলছি এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, হ্যাঁ, যুগবাণী কিন্তু প্রথম প্রবন্ধ গ্রন্থ তার, এটা হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, পরের প্রশ্ন একটু খেয়াল করি। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশিটা আসলে কি বোঝাচ্ছে, সাপেক্ষ সর্বনাম, নির্ধারক বিশেষণ, অনুকার অব্যয় নাকি সমষ্টিবাচক বিশেষ্য? এখন কথা হচ্ছে আমি যদি বলি একের অধিক যদি কোনো কিছু বোঝায়, একের অধিক কোনো কিছু বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়। একের অধিক কোনো কিছু বোঝাতে, একের অধিক কোনো কিছু বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করা হয়। দ্বিরুক্ত শব্দ, একের অধিক কোনো কিছু বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহার হয়, যাকে আমরা কি বলি, যাকে নির্ধারক বিশেষণ বলা হয়, যাকে আমরা নির্ধারক বিশেষণ বলি। একটু খেয়াল করি, এখানে আমরা নির্ধারক বিশেষণটাকে একটু জানবো। নির্ধারক বিশেষণ বলে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে বলা হয়েছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশিটা আসলে কি, সাপেক্ষ সর্বনাম, নির্ধারক নাকি কি? তো আমরা তার আগে একটা সংজ্ঞা জেনেছি যে একের অধিক কোনো কিছু বোঝাতে দ্বিরুক্ত, একের অধিক কোনো কিছু বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহার হয়, যাকে আমরা নির্ধারক বিশেষণ বলি। অর্থাৎ দ্বিরুক্ত শব্দ যেটি হয় সেটাই হচ্ছে কি নিরুক্ত, সেটা হচ্ছে কি নির্ধারক বিশেষণ। এটার অ্যান্সার হচ্ছে নির্ধারক বিশেষণ। কিন্তু কেন নির্ধারক বিশেষণ হবে খেয়াল করি এখানে। আচ্ছা, এখানে ধান যদি বলা হয়, ধানটা কিন্তু বিশেষ্য, ধান কিন্তু এখানে বিশেষ্য অর্থাৎ নাউন। তো ধান কিন্তু এখানে কি বলছে, রাশি রাশি মানে কি, রাশি রাশি বলতে বোঝাচ্ছে অনেক বোঝাচ্ছে। রাশি রাশি শব্দের দ্বারা কিন্তু এই শব্দের যে দ্বিত্ব অর্থাৎ শব্দের যে অধিক, একের অধিক, এখানে কিন্তু দুইটা রাশি অর্থাৎ কি অধিক বোঝাচ্ছে। অর্থাৎ ধানের অধিক, আমরা প্রশ্নে পেয়েছি কি একের অধিক কোনো কিছু বোঝাতে, তাহলে এখানে কি একের অধিক না অনেক বোঝাচ্ছে। যদি অনেক বোঝায় অর্থাৎ দ্বিরুক্ত হয় সেক্ষেত্রে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা যদি একের অধিক হয় তাকে আমরা দ্বিরুক্ত শব্দ বলবো। আর এই দ্বিরুক্ত শব্দটাই হচ্ছে কি নির্ধারক বিশেষক। এই দ্বিরুক্ত শব্দটাই হচ্ছে কি নির্ধারক বিশেষক। এটা একটু খেয়াল করো, এই দ্বিরুক্ত শব্দটা কি হবে, নির্ধারক বিশেষণ হবে। আচ্ছা,
পরের প্রশ্ন খেল, কোনটি জাহানারা ইমাম রচিত নয়? জাহানারা ইমাম রচিত নয় কোনটি? 71-এর দিনগুলি, ক্যান্সারের সাথে বসবাস, নিঃসঙ্গ পাইন, আমি বিজয় দেখেছি। এখানে কিন্তু 71-এর দিনগুলি, ক্যান্সারের সাথে বসবাস এবং নিঃসঙ্গ পাইন সবগুলো কিন্তু কার? সবগুলো হচ্ছে জাহানারা ইমাম রচিত গ্রন্থ। শুধু একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমি বিজয় দেখেছি। আমি বিজয় দেখেছি, এটা হচ্ছে কার? এম আর আক্তার মুকুলের লেখা। আমি বিজয় দেখেছি, এম আর আক্তার, এম আর আক্তার মুকুল, এম আর আক্তার মুকুলের লেখা হচ্ছে আমি বিজয় দেখেছি। আর বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয়? এখানে প্রশ্ন করা হয়েছে কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয়। এটা কিন্তু আমি বিজয় দেখেছি, এটা কিন্তু হচ্ছে এম আর আক্তার মুকুলের আত্মকাহিনীমূলক গ্রন্থ। এটা হচ্ছে আত্মকাহিনীমূলক গ্রন্থ, এটা হচ্ছে আত্মকাহিনীমূলক গ্রন্থ। আত্মকাহিনীমূলক গ্রন্থ এটা 1985 সালে প্রকাশিত হয়। এখন জাহানারা ইমাম কিন্তু ইনি ক্যান্সারে মারা যান। জাহানারা ইমাম হচ্ছে ক্যান্সারে মারা যান। ক্যান্সার হয়ে মারা যান কত সালে? ক্যান্সারে মারা যান হচ্ছে 1994 সালে। ক্যান্সারে হচ্ছে 1994 সালে মারা যান। তো জাহানারা ইমামকে কিন্তু আমরা জানি কি শহীদ জননী। সে কিন্তু শহীদ জননী নামে পরিচিত। জাহানারা ইমাম হচ্ছে শহীদ জননী নামে পরিচিত, শহীদ জননী। তো জাহানারা ইমামের একজন সন্তান রয়েছে, তার নাম আমরা কি জানি? শাফি ইমাম রুমি। শাফি ইমাম রুমি নামে যে 4 সন্তান বা ছেলে রয়েছে, উনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় গেরিলা বাহিনীতে যোগদান করেছিলেন। তো উনি শাফি ইমাম রুমি উনি গেরিলা যুদ্ধকালে অংশগ্রহণ করার সময়কালীন তাকে কী করা হয়? পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে তুলে নিয়ে যায়। তো তুলে নিয়ে যাওয়ার একটা পর্যায়ে তাকে তাদের কাছে নিয়ে নির্যাতন করে এবং নির্যাতনের একটা পর্যায়ে সে মারা যায়, তাকে হত্যা করা হয়। শাফি ইমাম রুমিকে হত্যা করা হয়। তার সন্তানের নাম একটু লিখে দেই আমি, শাফি ইমাম রুমি। তো এই শাফি ইমাম রুমিকে যখন হত্যা করা হয়, তো তখন কি হয়? তার যে বন্ধুগুলো ছিল, অর্থাৎ তার যে সহকর্মী সহপাঠী, যেটা আমরা বলি না কেন, শাফির যে বন্ধুগুলো ছিল, তারা কিন্তু কি করে? তারা তার এই মাকে, জাহানারা ইমামকে কি করেন? যারা মুক্তিযুদ্ধে যারা মারা যান, অর্থাৎ যারা শহীদ হন, তাদেরকে জননী হিসেবে তাকে আখ্যায়িত করেন, অর্থাৎ তাকে শহীদ জননী হিসেবে আখ্যায়িত করেন। তখন থেকে জাহানারা ইমামের নামটা হয়ে যায় শহীদ জননী। মূলত শাফি ইমাম রুমি এনাকে হত্যা করার জন্য, বা ইনি শহীদ হওয়ার মধ্য দিয়ে তার মা উপাধি পান হচ্ছে কি শহীদ জননী, হচ্ছে জাহানারা ইমাম। ওকে, পরবর্তী প্রশ্ন কি? হাটটানের অর্থ হচ্ছে, একটা হচ্ছে সহকারী জজ প্রাথমিক পরীক্ষা। এটা হচ্ছে কি চুরির অভ্যাস। হাটটানা বলতে বোঝায় হচ্ছে চুরির অভ্যাস, চুরি করার অভ্যাস। এটা হচ্ছে বাগধারা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? সেরাতার, চাকা, বাকি ইতিহাস, কি চাহ সংকোচিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? একটু খেয়াল করুন। আপনারা যারা পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে সেরাতার, নাকি চাকা, বাকি ইতিহাস, না কি চাহ সংকোচিল। এটার অ্যান্সার হচ্ছে কি চাহ সংকোচিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা লিখেছেন কে? মমতাজ উদ্দিন। এটা লিখেছেন হচ্ছে 1985 সালে। 1985 সালে এটা প্রকাশিত হয়। 1985 সালে প্রকাশিত হয় কি চাহ সংকোচিল, মমতাজ উদ্দিনের। আর বাকি ইতিহাস, এটা হচ্ছে কার? এটা হচ্ছে বাদল সরকার। বাকি ইতিহাস বাদল সরকারের। এটা কিন্তু সবগুলোই কিন্তু নাটক। এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে নাটক। তো বাকি ইতিহাস লেখেন হচ্ছে কে? বাদল সরকার। আর চাকা যেটা আছে, চাকা নাটকটা কে লেখেন? সেলিম আল দিন। চাকা নাটকটা লেখেন হচ্ছে সেলিম আল দিনের লেখা। আর এটা হচ্ছে তুলসী লাহিড়ী। সেরাতার হচ্ছে কার? তুলসী লাহিড়ী।
সেরাতার হচ্ছে তুলসী লাহিড়ীর লেখা নাটক। তো মূলত এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো আসলে কি, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। তো আমরা জানলাম এখানে কোন নাটকটা আসলে কে লিখেছেন। এখন কথা হচ্ছে প্রথম যে অপশনটা সেরাতার, সেরাতারের এখানে মূলত এটার যে উপজীব্য বিষয় সেইটা হচ্ছে 50-এর মনন্তর, অর্থাৎ 1943 সালে, বা বাংলায় যদি বলা হয় 1350 সালে যখন দুর্ভিক্ষ হয়, তখন সেই দুর্ভিক্ষকে কেন্দ্র করে মানুষের যে দুঃখ দুর্দশা, যে মানুষের যে সংকটময় একটা অবস্থা ছিল, সেটাকে কেন্দ্র করে কিন্তু তুলসী লাহিড়ী এই সেরাতার নাটকটি লেখেন বা রচনা করেন। আর চাকা হচ্ছে কি, চাকা হচ্ছে সেলিম আল দিনের একটা বিখ্যাত নাটক, এবং এটার উপজীব্য বিষয় ছিল 1989 সালে যখন স্বৈরাচারকে আন্দোলনের মাধ্যমে যখন বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন স্বৈরাচারকে পতন করা হয়, এবং সেই পতনের মধ্য দিয়ে কী হয়, গণতন্ত্রের কি হয়, গণতন্ত্র যে নতুন করে রক্ষা করা হয়, সেটা হচ্ছে মূলত, অর্থাৎ 89-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন করা হয় এবং গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটানো হয়। সেটা হচ্ছে চাকা নাটকে প্রকাশিত হয়েছে। আর বাকি ইতিহাসটা হচ্ছে কি, বাকি ইতিহাস হচ্ছে বাদল সরকারের আত্মহত্যার যে মনস্তত্ত্ব, আত্মহত্যার যে মনস্তত্ত্ব, অর্থাৎ মানুষ কেন আত্মহত্যা করে, আত্মহত্যার আসলে কারণটা কি, এটার মনস্তত্ত্ব বিস্তৃতভাবে কি করেছেন, আত্মহত্যার মনস্তত্ত্বটাই কি করেছেন, বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন বা বিশ্লেষণ করেছেন। তো এগুলো আমি লিখলাম না, আপনারা একটু জাস্ট মেমোরাইজিং করেন, আপনারা চাইলে লিখে নিতে পারেন, কারণ অনেক সময় কিন্তু পরীক্ষায় উপজীব্য বিষয় সম্পর্কে আসে, এটার ব্যাকগ্রাউন্ডগুলো কি, এগুলো কিন্তু আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, শকট শব্দের অর্থ কি। শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। পরবর্তী প্রশ্ন, অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক। নষ্টনীর, না মঞ্জুর, রবিবার নাকি ল্যাবরেটরি। অভিক, অভিক এটা একটু লেখেন, যারা যারা পারেন একটু লেখেন। অনেকে আপনারা কমেন্ট করছেন, হ্যাঁ অনেকে কমেন্ট করছেন, এটা খুব ভালো দিক, অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, একজন লিখেছেন রবিবার। আচ্ছা, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কিন্তু যেগুলো পারেন, বারবার বলছি, এগুলো লিখবেন এবং অবশ্যই নোট ডাউন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে হারিয়ে না যায়। কারণ আমরা যখন 2.5 মাস পরে আমাদের যখন এই এই প্রশ্নগুলো আকারে বা এই প্রশ্নগুলোকে নিয়ে বা 4000 যে প্রশ্ন রয়েছে আমাদের 4টা সাবজেক্টের, সেগুলো যখন আমরা বই আকারে প্রকাশ করব, তখন কিন্তু আপনারা সেই বই আকারে প্রকাশ করার আগে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অনেক সময় বলে না যে কোশ্চেন আউট করা একরকম, তো বই আমরা পাবলিশ করার আগে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আপনাদের পাবলিকলি প্রচার করে দিচ্ছি, শুধু আপনাদের উপকারের জন্য, আপনাদের কথা চিন্তা করে। পরবর্তীতে বই বের হলে পড়বেন, এই চিন্তাটা মাথায় নিয়েন না, কেননা পরবর্তীতে কিন্তু চাপ অনেক বেশি পড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, একটু খেয়াল করি, অভিক রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পের নায়ক, এটার অ্যান্সার হচ্ছে রবিবার। রবিবার। আচ্ছা, অনেকেই আপনারা নষ্টনীর বলেছেন, জি না, এটা নষ্টনীর হবে না, এটা হচ্ছে রবিবার হবে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে রবিবার। আচ্ছা, রবিবারের হচ্ছে অভিক, অভিক হচ্ছে যে অভিক কুমার, এর পূর্ণ নাম হচ্ছে, একে অভিক কুমার নামে পরিচিত। এর হচ্ছে প্রকৃত নাম বা আসল নাম হচ্ছে, এর হচ্ছে আসল নাম হচ্ছে, এর আসল নাম হচ্ছে, আচ্ছা, অভয়াচারণ। এই অভিকের হচ্ছে আসল নাম হচ্ছে অভয়াচারণ। এটা হচ্ছে রবিবার গল্পের নায়ক। আর নষ্টনীরের কথা যদি বলা হয়, নষ্টনীরের কথা যদি বলা হয়, খেয়াল করি, নষ্টনীর যদি বলা হয় তাহলে এটা হচ্ছে কি, চারুলতা, চারুলতা অমল, চারুলতা অমল। আর না মঞ্জুরের হচ্ছে অমিয়া। এগুলো হচ্ছে চরিত্র, এই গল্পের এগুলো চরিত্র, এগুলো কিন্তু সবগুলোই চরিত্র, এটা একটু মাথায় রাখবেন, চরিত্র, চরিত্র এগুলা। আর শাহিনী হচ্ছে কার, ল্যাবরেটরির চরিত্র, ল্যাবরেটরি গল্পের চরিত্র হচ্ছে কোনটা, শাহিনী, শাহিনী। ওকে। আচ্ছা, অভিক রবিবার বইয়ের না ব্যাখ্যা সহ, নোট সহ, রিলেটেড প্রশ্ন সহ দিবেন প্লিজ। ওকে, আমি তো বইয়ের সবগুলো ব্যাখ্যা সহই দেওয়া হচ্ছে, আমি কিন্তু সবগুলো প্রশ্নের কিন্তু অপশন ধরে ধরে যেই মানে এই প্রশ্নের রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে সেটাই কিন্তু আমি ব্যাখ্যা সহ লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি এই কথাটাই বারবার বলছি, আমি কিন্তু লিখে দিচ্ছি, আপনারা একটু নোট ডাউন করে নেবেন কষ্ট করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি।
পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? পাপে বিরত থাকো, এটা কিন্তু কারকের একটা প্রশ্ন। পাপে বিরত থাকো। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে ব্যাখ্যাগুলো বইয়ে থাকবে কিনা। ব্যাখ্যাগুলো বইয়ে থাকবে না। কেন থাকবে না আমি বলি। আমাদের কিন্তু বইয়ের আমরা যখন বই পাবলিশ করবো এটা কিন্তু কিউআর কোড থাকবে। হ্যাঁ, আপনার কিন্তু আমাদের যে গ্রুপটা রয়েছে ফেসবুক, যে প্রাইভেট গ্রুপটা রয়েছে, সেখানে কিন্তু আমরা পোস্ট করি। এই ক্লাসটা শেষে কিন্তু আমি এই আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু আমি কমেন্টে জানিয়ে দেবো। কমেন্টে কিন্তু এই পিডিএফটা কিন্তু আমি প্রকাশ করব, কমেন্টে দিয়ে দিব। তো সেখানে কিন্তু লেখা আছে, খেয়াল করবেন যে এগুলো কিন্তু বই আকারে বের হবে এবং কিউআর কোড থাকবে। এখানে কোনো ব্যাখ্যা থাকবে না। ব্যাখ্যাগুলো আমাদের এই ক্লাসটা কিউআর কোডের মাধ্যমে, আমি যে ক্লাসটা নিলাম আমার বাংলার জন্য, এরকম অঙ্কের জন্য, ইংরেজির জন্য, সবগুলো জিকের জন্য, সবগুলোর কিন্তু কিউআর কোড থাকবে, যেখান থেকে আপনি কি করবেন, আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আপনি নিজের মতো করে মডেল টেস্ট দিবেন। যদি কোনো কিছু সমস্যা হয়, কনফিউশন হয়, তখন আমাদের কিউআর কোড স্ক্যান করে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন, আমাদের ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু আমরা বারবার বলে আসছি। আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই গ্রুপে যুক্ত হলে কিন্তু আমাদের যে কার্যক্রম, আমাদের যে পরবর্তী পরিকল্পনা, সবগুলো কিন্তু আমরা গ্রুপে প্রকাশ করছি স্ট্যাটাসের মাধ্যমে। একটু খেয়াল করলে দেখতে পারবেন এগুলা। ওকে, একটু খেয়াল করে পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? পাপে আমরা কি জেনেছি? যদি বলা হয় বিচ্যুত, বিচ্যুত, গৃহীত, গৃহীত, তারপর কি জাত, ভীত, এগুলো সম্পর্কে কিন্তু এগুলো কিন্তু আপনারা জানেন। হ্যাঁ, ভীত, জাত, বিচ্যুত, আরম্ভ, এগুলো যদি শুরু হয়, এগুলোতে যদি শুরু হয় সেক্ষেত্রে কি হবে, বা এগুলো যদি থাকে সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে অপাদান কারক হবে। অপাদান কারক। তাহলে এখানে বলছে পাপে বিরত থাকো, যদি বিরত, বিরত, এখানে বলছে পাপে বিরত থাকো। তো এই বিষয়গুলো যদি থাকে, বিরত, ভীত, বা যদি বলা হয় আমি বাবাকে বড্ড ভয় পাই, বা পাপে বিরত থাকো, হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে কি হবে? সেটা হচ্ছে অপাদান কারক হবে। তাহলে অপাদান কারক এখানে বলছে পাপে, পাপেটা কি? এখানে আছে এ, এখানে কিন্তু এ, অর্থাৎ এ, এ হচ্ছে বিভক্তি। এ বিভক্তি যুক্ত হলে কত? এ বিভক্তি আমরা জানি কি, বিভক্তি টোটালে 7টা। তো এ বিভক্তি হচ্ছে এ অন্তস্থ অ এবং তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপাদানের সপ্তমী। আচ্ছা, এখন একটু খেয়াল করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করা হয়? চতুর্থ বিজেস পরীক্ষা বা সহকারী জজের পরীক্ষায় এই প্রশ্নটা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান কি করা হয়? কোন প্রতিষ্ঠান ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে? বিদ্যাসাগর উপাধি প্রদান করে কে? প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, বিদ্যাসাগর কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। এটা হবে কি? সংস্কৃত কলেজ। কত সালে করা হয়? এখান থেকে আর কি কি তথ্য থাকতে পারে একটু খেয়াল করি। এই প্রশ্ন থেকে আর যে সকল রিলেটেড প্রশ্ন হইতে পারে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে যদি বলা হয় বিদ্যাসাগর উপাধিটা কত কত সালে দেয়? 1839 সালে 22শে এপ্রিল তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। কোন প্রতিষ্ঠান করে? সংস্কৃত কলেজ। এই সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন পড়াশোনা করেন, তিনি টোটালে কত বছর পড়াশোনা করেছিলেন? সেটা হচ্ছে 12 বছর 5 মাস। 12 বছর 5 মাস। এই 12 বছর 5 মাস হচ্ছে কি করেন? তিনি সেখানে পড়াশোনা করেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বাংলা গদ্যর জনক বলা হয়। যদি বলা হয় আধুনিক বাংলা গদ্যর জনক, যদি বলা হয় আচ্ছা আধুনিক বাংলা গদ্যর জনক হচ্ছে কে? আধুনিক বাংলা গদ্যর জনক হচ্ছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং উনি কিন্তু বাংলা গদ্য কিন্তু কি করেন? বাংলা গদ্য হচ্ছে জ্যোতিচিহ্নের, তিনি কিন্তু প্রথম বাংলা গদ্যে জ্যোতিচিহ্নের প্রয়োগ করেন, বা জ্যোতিচিহ্নের গদ্যে কি করেন? জ্যোতি বা বিরাম চিহ্নের কি করেন? প্রবর্তন করেন। তাহলে আমরা এখানে কয়টা বিষয় জানলাম? জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তন করেন। আচ্ছা, 1839 সালের 22শে এপ্রিল তাকে হচ্ছে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। তিনি 12 বছর 5 মাস এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছিলেন। এবং আধুনিক বাংলা গদ্যের জনক আমরা জানলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলো সবগুলো কিন্তু কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, পরবর্তী খেয়াল করে নিচের কোন বানানটি ভুল, অশুদ্ধ? গণিত, বিপণী, লবণ কোন?
লবণ কোন? স্বভাবতই মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্য হয়। স্বভাবতই মূর্ধন্য কিন্তু হয়েছে নিচের বাক্যে, নিচের শব্দগুলোতে। একটু খেয়াল করি, নিচের কোন বানানটি ভুল? এটা কিন্তু লবণ বানানটি ভুল। কেন ভুল? এখানে মূর্ধন্য হবে লবণ বানানোর ক্ষেত্রে। লবণ বানানোর ক্ষেত্রে হচ্ছে ল ব মূর্ধন্য হবে। এটা শুন, এটা হবে কেন হবে? কিছু কিছু শব্দ রয়েছে নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু জানি যে কিছু শব্দ রয়েছে যেগুলো আসলে কোনো নিয়ম মানে না, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। যেরকম চাণক্য, মাণিক্য, গণ পড়ছি না আমরা? তারপর কি লবণ, চাণক্য, মাণিক্য, লবণ, তারপর কি কণিকা, বীণা, এই শব্দগুলো কিন্তু আমরা পড়ে আসছি। তো এইটা আপনারা হচ্ছে মূলত যে বইগুলো রয়েছে, বোর্ড বই বলুন বা আপনাদের কাছে যে সিরিজের বই আছে, এগুলো হচ্ছে সরাসরি মুখস্থ করবেন, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। ঠিক আছে? এখানে বলছে অশুদ্ধ কোনটি? এটা কিন্তু অশুদ্ধ, অ্যান্সার হচ্ছে লবণ। শুদ্ধ রূপ হচ্ছে কোনটা? মূর্ধন্য হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম হচ্ছে কি? মীর মোশাররফ হোসেন। তো মীর মোশাররফ হোসেন কিন্তু বাংলা সাহিত্যের কিন্তু প্রথম মুসলিম ঔপন্যাসিক বটেই। তিনি কিন্তু বাংলা সাহিত্যে মুসলিম, আমি একটু খেয়াল করে লিখে দেয়, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক, মুসলমান সাহিত্যিক নাটক রচনা করেন কে? সেটা হচ্ছে মীর মোশাররফ। নাটক কোনটি? এটা হচ্ছে কি? নাটকের নাম হচ্ছে বসন্ত কুমারী। বসন্ত কুমারী, বসন্ত কুমারী। এটা হচ্ছে একই সাথে তিনি কি? ঔপন্যাসিক, প্রথম মুসলিম ঔপন্যাসিক, একই সাথে হচ্ছে কি? প্রথম মুসলিম সাহিত্যিক। প্রথম নাটক, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যিকের নাটক কোনটি? হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যের নাটক হচ্ছে বসন্ত কুমারী। বসন্ত কুমারী, বসন্ত কুমারী। বসন্ত কুমারী নাটকটি কিন্তু, বসন্ত কুমারীর নাটকটা হচ্ছে তিনি একজনকে উৎসর্গ করেছিলেন। ইনি হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। উৎসর্গ করেছিলেন কাকে? উৎসর্গ করেছিলেন হচ্ছে নওয়াব আব্দুল লতিফকে। আচ্ছা, একটু খেয়াল করি, নওয়াব আব্দুল লতিফকে তিনি উৎসর্গ করেছিলেন। এখন তার প্রথম যে কাব্য, তার প্রথম উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে সেটা কিন্তু রত্নবতী। তার প্রথম উপন্যাসের কথা যদি বলা হয়, প্রথম উপন্যাসের কথা যদি বলি, প্রথম উপন্যাস হচ্ছে রত্নবতী। তার প্রথম উপন্যাস হচ্ছে রত্নবতী। রত্নবতী। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, গুড। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নন্দিত এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। নন্দিত এর বিপরীত শব্দ নিন্দিত। নেক্সট কোশ্চেন, শূন্য পুরাণের রচয়িতাকে? শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে 46তম বিসিএস এর কোশ্চেন ছিল, শূন্য পুরাণের রচয়িতাকে? অ্যান্সার হচ্ছে রামায় পণ্ডিত। তো এইটা জানার আগে এই রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে এটা একটু জানার চেষ্টা করব। প্রথমত আমরা কিন্তু শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামায় পণ্ডিত, এটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা এটা জানি না হয়তো বা অনেকেই যে রামায়ণ পণ্ডিত কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তি নয়। রামায়ণ পণ্ডিত কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তি নয়। এখানে রামায়ণ পণ্ডিত বলতে এখানে 5 জন লেখকের সম্পর্কে জানা যায়। 5 জন লেখক সম্পর্কে জানা যায়, 5 জন লেখক। অর্থাৎ মূলত শূন্য পুরাণ কিন্তু রচয়িতা করেন হচ্ছে রামায় পণ্ডিত। বাট এই রামায় পণ্ডিতটা কিন্তু 5 জন লেখক যারা নিজেকে হচ্ছে রামায় পণ্ডিত হিসেবে, রামায়ণ পণ্ডিত হিসেবে, রামায় পণ্ডিত হিসেবে কি করে উল্লেখ করেন? যারা নিজেকে কি করেন? রামায় পণ্ডিত হিসেবে উল্লেখ করেন, অর্থাৎ রামায় পণ্ডিত হিসেবে নিজেদেরকে পরিচয় দান করেন।
তো এখন কথা হচ্ছে শূন্য পুরাণের রচয়িতা আমরা রামায় পণ্ডিত জানলাম, যেখানে 5 জন লেখকের নাম সম্পর্কে জানা যায় বা 5 জন লেখক সম্পর্কে জানা যায় যারা নিজেদেরকে রামায় পণ্ডিত হিসেবে পরিচিত লাভ করে। এখন শূন্য পুরাণটা আসলে শূন্য পুরাণ হচ্ছে পদ্য এবং গদ্য মিশ্রিত চম্পকাব্য। পদ্য এবং গদ্য মিশ্রিত হচ্ছে চম্পু কাব্য। পদ্য এবং গদ্য মিশ্রিত হচ্ছে চম্পকাব্য। আচ্ছা, এখন এই রামায় পণ্ডিত আসলে কে নাম? প্রথমে হচ্ছে এই রামায় পণ্ডিত, এখানে যে শূন্য পুরাণ, এই শূন্য পুরাণের নামটা প্রথমে কে দেন? অর্থাৎ শূন্য পুরাণ নামে যে রচয়িতা, এটার নাম দেন প্রথম হচ্ছে নগেন্দ্রনাথ বসু। নগেন্দ্রনাথ বসু। এই নগেন্দ্রনাথ বসু নামে যে ব্যক্তিটা, ইনি কিন্তু প্রথমে শূন্য পুরাণের নাম দান করেন। এবং এই শূন্য পুরাণে টোটালি অধ্যায় আছে কয়টি? 53টি অধ্যায় আছে। 51টি অধ্যায় রয়েছে। 51টি অধ্যায় রয়েছে। 51টি। তো এখানে যে 51টি অধ্যায় রয়েছে এই গ্রন্থে বা এই কাব্যে, তো এই 51টি অধ্যায়ের মধ্যে 5টি অধ্যায়ে সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। 5টি অধ্যায়ে সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এবং যে 46টি বাকি অধ্যায় থাকবে, এই বাকি 46টি অধ্যায়ে তিনি ধর্মপূজার নিয়ম নীতি সম্পর্কে বলা হয়েছে। ধর্মপূজার নিয়ম নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা শূন্য পুরাণ সম্পর্কে আমরা কয়েকটা তথ্য জানলাম। শূন্য পুরাণের রচয়িতাকে রামায় পণ্ডিত। রামায় পণ্ডিত একক কোনো ব্যক্তি নয়। এখানে রামায় পণ্ডিত বলতে কয়েকজন লেখকের কথা জানা যায়, মোটামুটি 5 জন লেখকের কথা জানা যায়, যারা কিনা নিজেদেরকে রামায় পণ্ডিত হিসেবে উল্লেখ করেছেন। তো এখানে গদ্য পদ্য মিশ্রিত চম্পকাব্য, নগেন্দ্রনাথ বসু হচ্ছে কি করেন? প্রথম শূন্য পুরাণের হচ্ছে নাম দেন। রামায় পণ্ডিত হচ্ছে নগেন্দ্রনাথ বসু, কিন্তু শূন্য পুরাণের হচ্ছে নাম রাখেন প্রথম উনি। আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। তো এই তথ্যগুলো কিন্তু আপনারা অবশ্যই নোট ডাউন করবেন। অবশ্যই এগুলো তথ্য আপনি কোথাও এরকমভাবে বিস্তারিত বইয়ে পাবেন না। হ্যাঁ, আপনারা খেয়াল করেন, আপনারা বাজারের অনেকগুলো বই দেখবেন, খুঁজে খুঁজে এই তথ্যগুলো পাবেন না আপনারা। সুতরাং এগুলো মিস করেন না। হ্যাঁ, এটা অনুরোধ থাকবে, এগুলো মিস করেন না, লিখে নিন ভালোভাবে। আচ্ছা, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 7টি। আমি যদি একটু খেয়াল করি, স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখন একটু খেয়াল করুন, এখানে কিন্তু 11টা, 3, 6, 9, 10, 11। আচ্ছা, রি, এ, ওই, ও। এখন এখানে বলছে বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কয়টি? 7টি। তার আগে একটু খেয়াল করি এখানে বলছে কি, যদি বলা হয় যৌগিক শব্দ, যদি বলা হতো যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি বা যৌগিক স্বরবর্ণ কয়টি, যদি বলা হয় যৌগিক স্বরবর্ণ কিন্তু এই 2টি। যৌগিক স্বরবর্ণ হচ্ছে কয়টি? যৌগিক স্বরবর্ণ হচ্ছে এই 2টি। কোনটি? সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা লিখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ওই এবং ও এগুলো হচ্ছে কি যৌগিক স্বরবর্ণ। কয়টি পেলাম আমরা? 2টি। তাহলে বাকি যেগুলো থাকলো, বাকি যে 9টা থাকলো, সেই 9টার মধ্যে আমরা দেখব যে মৌলিক স্বরধ্বনি কয়টি। এখন এখানে খেয়াল করি, এখানে দীর্ঘই এবং দীর্ঘই এবং দীর্ঘ আর হচ্ছে রি, এই 3টা বাদ যাবে। বাদ গেলে তাহলে কয়টা থাকবে বর্ণ? 1, 2, 3, 4, 5, 6। এই 6টা বর্ণকে আমরা কি বলবো? মৌলিক স্বরবর্ণ। এই 6টা হচ্ছে মৌলিক স্বরবর্ণ। এগুলোকে বলা হয় মৌলিক স্বরবর্ণ। এখানে কিন্তু বুঝতে হবে স্বরবর্ণ, স্বরধ্বনি এক জিনিস আর স্বরবর্ণ এক জিনিস। স্বরবর্ণটা হচ্ছে কি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ লিখিত রূপ রয়েছে, সেগুলো হচ্ছে বর্ণ। যেগুলো লেখা যায়, ধ্বনি হচ্ছে কি, যেগুলো আমরা উচ্চারণ করি, মুখ দিয়ে উচ্চারণ করি, এটা হচ্ছে ধ্বনি। তো এখন এখানে প্রশ্নে আসছে মৌলিক স্বরধ্বনি কয়টি? তো মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি। তাহলে এখানে তো আমরা পাইলাম বর্ণ হচ্ছে 6টি। তাহলে 7টা কিভাবে? এখানে এই যে এ যেটা আছে, এই এ থেকে কিন্তু স্বরে, এই টোটালি হচ্ছে 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর যদি স্বরবর্ণের কথা হয় তাহলে এটা বাদ যাবে, এই বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো এখানে স্বরবর্ণ কয়টি? এই 6টি হচ্ছে মৌলিক স্বরবর্ণ। আর স্বরধ্বনির কথা বললে কি হবে? নতুন করে এ যুক্ত হবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কবিতার জন্য কারাভোগ করেন? কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে কাব্য কারার জন্য
কবিতার জন্য কি করেন, কারাভোগ করেন। আনন্দময়ীর আগমন এটা আসলে কোন কাব্যের ছিল এটা? আনন্দময়ীর আগমন। তিনি মূলত কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাভোগ করেন? কাজী নজরুল ইসলাম কিন্তু কারাভোগ করেন, এটা হচ্ছে আনন্দময়ীর আগমনে। দোলন চাপা, দোলন চাপা কাব্যর আনন্দময়ীর আগমন, এটা হচ্ছে দোলন চাপা কাব্যর কবি। দোলন চাপা কাব্যর হচ্ছে কবি দোলন চাপা। দোলন চাপা হচ্ছে কি কাব্য। দোলন চাপা কাব্যর কবি, দোলন চাপা কাব্যর কবিতা। তো কাজী নজরুল ইসলাম কিন্তু কোন কবিতার জন্য কারাভোগ করেন? অ্যান্সার পেলাম আমরা কি, আনন্দময়ীর আগমন কবিতা। এই আনন্দময়ীর আগমন কবিতাটা কোন কাব্যগ্রন্থের? দোলন চাপা। এই আনন্দময়ীর আগমন এটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। ধূমকেতু, ধূমকেতু পত্রিকায় প্রথমে প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। এবং এই 1922 সালেই 22শে সেপ্টেম্বর কিন্তু 1922 সালে 22শে সেপ্টেম্বর প্রকাশ করা হয়। 1922 সালের 22শে সেপ্টেম্বর কিন্তু প্রকাশিত হয়। এবং সেই বছরই 1922 সালের 23শে নভেম্বর কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। কুমিল্লা। তাহলে আমরা কয়েকটা বিষয় খেয়াল করলাম। আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামকে কারাভোগ করতে হয় কবিতার জন্য। এই কবিতাটা ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় কত সালে? 1922 সালের 22শে সেপ্টেম্বর। এবং 1922 সালের 23শে নভেম্বর কি করা হয়? তাকে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতার করে এই কয়েকদিন, এক মাসের মতো গ্রেফতার, 1-1.5 মাসের মতো তাকে শুনানি টুনানি করে কি করা হয়? 1923 সালে, পরবর্তী বছরে 1923 সালে 16 জানুয়ারি তাকে কি হয়? 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাহলে একটু খেয়াল করি। তো আনন্দময়ীর আগমনে কবিতার জন্য সে কারাভোগ করেন। এখন তাকে কোথা থেকে ধরা হয়? কুমিল্লা থেকে। তো আমরা একটু এভাবে মনে রাখতে পারি, এখানে যেহেতু 1922-এর সাথে কিন্তু 22 মিলে আছে, আমরা এইভাবে 1922 সালে প্রকাশিত হয় 22শে সেপ্টেম্বর। তো 22 এখানে 2-2, এখানে 2-2, এভাবে মনে রাখতে পারে 22। আর এটাকে 22-এর একদিন পরে কি হয়? 23। তো 1922 সালে 23শে নভেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হয়। তো এভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। তো যাই হোক, আপনাদের সুবিধার জন্য আমি এভাবে বলি, তারপরেও আপনাদের নিজেদের মতো করে নিজেরা সাজিয়ে নেবেন, যেভাবে পড়লে যে মনে থাকে বেশি। ওকে, কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? একটু খেয়াল করি। অলুক তৎপুরুষ, এখানে যদি বলা হয় অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং হচ্ছে কি অলুক বহুব্রী। তো এগুলো আমরা চিনব কিভাবে? একটু খেয়াল করি। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং হচ্ছে অলুক বহুব্রী। এখন আমরা এখানে প্রশ্নে বলছে নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? এটা চাইছে অলুক তৎপুরুষ। তো আমরা যদি কয়েকটা উদাহরণ নেই, যদি বলা হয় খেলার মাঠ, বা যদি বলা হয় হচ্ছে তেলে ভাজা। এখন ব্যাপারটা হচ্ছে যে অলুক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদটাতে বিভক্তি থাকবে। এখানে কিন্তু এখানে ষষ্ঠী বিভক্তি, এর পূর্বপদটা, এখানে কিন্তু দুইটা পদ, পূর্বপদ একটা, পরপদ। আমরা জানি কিন্তু দুইটা পদ থাকে, পূর্বপদ পরপদ। তো পূর্বপদের ক্ষেত্রে কিন্তু এখানে বিভক্তি রয়েছে। তো যদি অলিক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যদি পূর্বপদে বিভক্তি থাকে আর পরপদে যদি কোনো বিভক্তি না, এখানে তেলে বিভক্তি রয়েছে, পরপদে যদি বিভক্তি না থাকে, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওটা হচ্ছে অলুক তৎপুরুষ। আর অলুক দ্বন্দ্বটা হচ্ছে কি? অলুক দ্বন্দ্বটা হচ্ছে যদি বলা হয় মাছে ভাতে, বা যদি বলা হয় জলে স্থলে, বা যদি বলা হয় দুধে ভাতে, যেটাই হোক, তাহলে এখানে কিন্তু দুইটা পূর্বপদেও বিভক্তি রয়েছে, এ বিভক্তি, পরপদেও এ বিভক্তি। এটাও দুইটা পদে কিন্তু পূর্বপদ এবং পরপদ দুই জায়গায় বিভক্তি। তো দুই জায়গায় যদি বিভক্তি থাকে, সেক্ষেত্রে হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর অলুক তৎপুরুষের ক্ষেত্রে প্রথম জায়গায় প্রথম পূর্বপদে বিভক্তি থাকবে, পরপদে বিভক্তি থাকবে না। এটা হচ্ছে কি অলুক তৎপুরুষ। আর অলুক বহুব্রী যেটা, আমরা এই পাশে একটু লিখি অপশনগুলা। অলুক বহুব্রী যেটা অলুক বহুব্রী, যদি বলা হয় গায়ে হলুদ, বা যদি বলা হয় কানে কলম,
বা যদি বলা হয় মাথায় পাগড়ি, বা পায়ে হাতে বেরি, বা পায়ে বেরি, হাতে খড়ি, যেটাই আমরা বলি, এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে খেয়াল করি, এখানে প্রথমটাতে এ বিভক্তি রয়েছে, এ বিভক্তি রয়েছে পূর্ব পদে, বাট পরবর্তী পদে কিন্তু বিভক্তি নাই, শূন্য বিভক্তি। তাহলে প্রথম পদে যদি বিভক্তি থাকে, পরবর্তী না থাকে, সেটা জানলাম আমরা অরিক্ত তৎপুরুষ। আর ওলক বহুব্রীর ক্ষেত্রে প্রথম পদে বিভক্তি থাকবে, পরপদে থাকবে না, কিন্তু এখানে একটা শরীর বা অঙ্গবাচক কোনো কিছু বোঝাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সাধারণত কি হয়, শরীর বা অঙ্গবাচক বোঝায়, এক্ষেত্রে শরীর বা অঙ্গবাচক বোঝাচ্ছে না, এখানে ওলক বহুব্রী হয়। তো আমরা কিন্তু আরো একটা বিষয় জানি যে ওলক তৎপুরুষের ক্ষেত্রে কিন্তু পরপদটা প্রধান পাবে। এই মাঠ, খেলার মাঠ বলতে কিন্তু খেলাকে বোঝাচ্ছে না, এটাকে মাঠটাকে প্রাধান্য পাচ্ছে, এখানে পরপদটা প্রাধান্য পাবে। আর যদি ওলক বহুব্রীর কথা চিন্তা করা হয়, তো ওলক বহুব্রী কিন্তু অন্য একটা বিষয় বোঝাবে। যেরকম গায়ে হলুদ বলতে কিন্তু গায়ে হলুদ বলতে এখানে বিবাহের কথা বলা হচ্ছে, যে কারো বিবাহের বিষয়টা। তো যাই হোক, এইভাবে আমরা মনে রাখতে পারি। তো শর্টকাটের কথা যদি বলা হয়, টেকনিকের কথা যদি বলা হয়, তাহলে দুই পাশে বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব, এক পাশে বিভক্তি থাকবে অলুক তৎপুরুষ, আর এক পাশে বিভক্তি থাকবে কিন্তু শরীরবাচক বা অঙ্গবাচক কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে কি হবে? অলুক বহুব্রী। সাধারণত কিন্তু এই নিয়মটাই মোটামুটি সব জায়গায় এই নিয়মের মধ্যে সবগুলো পড়বে। তো এই ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? অলুক তৎপুরুষ, তার মানে কি পূর্ব পদে বিভক্তি থাকবে, পরপদে থাকবে না, অলুক তৎপুরুষ। তার মানে কলে ছাতা, আর এখানে মাথায় ছাতা, তারপর গায়ে, এখানে সবগুলো কিন্তু অঙ্গবাচক। তো অঙ্গবাচক যদি হয়, অঙ্গ যদি হয়, তাহলে আমরা কি জানছি? অলুক বহুব্রী। আর এখানে অঙ্গবাচক নাই, অর্থাৎ হচ্ছে কি দুই পাশে বিভক্তি নাই, শুধু এক পাশে, তার মানে এটা অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা? ঠাকুরমার ঝুলি কিন্তু এটা রূপকথা। রূপকথা কার এটা? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কি করেছেন? মিত্র মজুমদার হচ্ছে ঠাকুরমার মজুমদার, ঠাকুরমার ঝুলি এটা লিখেছেন। কত সালে লিখেছেন? সালটা যদি বলা হয়, সেটা হচ্ছে কি 1907 সালে লিখেছেন। 1907 সালে ঠাকুরমার ঝুলি জাতীয় রচনা করেছেন। তো এটাই কিন্তু তিনি এইটার ঠাকুরমার ঝুলি রূপক কথা যেটা রয়েছে, এটা কিন্তু ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদি এভাবে বলি, ভূমিকাটা কে লিখেছিলেন এই গল্পের? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, বা রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর, এটা হচ্ছে ভূমিকা লিখেছিলেন। আর এটা কোন ভাষায় অনুদিত হয়? জার্মান ভাষায় এটা অনুদিত হয়। জার্মান ভাষায় অনুদিত হয়। তো আমরা কয়েকটা তথ্য জানলাম এখান থেকে। জার্মান ভাষায় অনুদিত হয়, ভূমিকা লেখেন হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জার্মান ভাষায় অনুদিত হয়, কত সালে প্রকাশিত হয়? 1907 সালে। এবং দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হচ্ছে কি এটা সংকলন করেন। কাস্টম শব্দের পরিভাষা কোনটি? কাস্টম শব্দের অর্থ কি? প্রথা যদি বলা হয় অভ্যাস বা কি সামাজিক রীতি, প্রথা, অভ্যাস বা সামাজিক রীতি। আর যদি বলা হয় কাস্টমস, এখানে যদি এ যুক্ত থাকে কাস্টমস, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমদানি রপ্তানি। কাস্টম যদি হয় সেক্ষেত্রে আমদানি বা রপ্তানি শুল্ক, এটা হচ্ছে অ্যান্সার হবে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করুন। রেখাচিত্র কোন ধরনের রচনা? রেখাচিত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্টোর কিপারে। আচ্ছা, আমরা একটু অনেকে কমেন্ট করছেন, রেখাচিত্র কোন ধরনের রচনা? রেখাচিত্র হচ্ছে আত্মজীবনীমূলক। কার এটা? আবুল ফজল। রেখাচিত্র হচ্ছে আবুল ফজলের। তো রেখাচিত্র নামে আরো একজনের রচনা রয়েছে, বুদ্ধদেব বসুর একটা গ্রন্থ রয়েছে, গল্পগ্রন্থ। বুদ্ধদেব বসুর হচ্ছে গল্পগ্রন্থ হচ্ছে কোনটি? রেখাচিত্র। কোন ধরনের রচনা? এটা হচ্ছে রেখাচিত্র। তো আবুল ফজল কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এবং তিনি শিক্ষা পত্রিকার পঞ্চম সংখ্যাটা সম্পাদনা করেছেন। শিক্ষা পত্রিকার পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন কে? পঞ্চম সংখ্যার সম্পাদক হচ্ছে আবুল ফজল।
ফজল। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম। রেখাচিত্রে কিন্তু দুইজন ব্যক্তির ছিল লেখা, একটা হচ্ছে যে আবুল ফজল, আর একটা হচ্ছে কি বুদ্ধদেব বসুর। আবুল ফজল এবং বুদ্ধদেব বসুর। আর শিক্ষা পত্রিকা কিন্তু পঞ্চম সংখ্যায় সম্পাদক ছিলেন, পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন। আচ্ছা, ফুড কনফারেন্স গ্রন্থের রচয়িতা কে? আবুল কালাম শামসুদ্দিন, আবুল মনসুর আহমেদ, আবুল ফজল নাকি মাহবুবুল আলম? ফুড কনফারেন্স একটু খেয়াল করি। ফুড কনফারেন্স এটা হচ্ছে ব্যঙ্গ রসাত্মক, এটা হচ্ছে ব্যঙ্গ রসাত্মক গ্রন্থ। ব্যঙ্গ রসাত্মক গ্রন্থ নাম হচ্ছে কি? ফুড কনফারেন্স। এটা লিখেছেন হচ্ছে আবুল মনসুর আহমেদ। কত সালে লেখেন? 1944 সালে। 1944 সালে কি করেন? লেখেন। তো তার প্রথম ব্যঙ্গ রসাত্মক কোনটা ছিল? তার প্রথম ব্যঙ্গ রসাত্মক বই ছিল, তার প্রথম ব্যঙ্গ রসাত্মক বইয়ের নাম হচ্ছে আয়না। আয়না, যেটা কিনা 1935 সালে প্রকাশিত হয়। 1935 সালে প্রকাশিত হয়। তাহলে তার প্রথম ব্যঙ্গ রসাত্মক বইয়ের নাম হচ্ছে আয়না, 1935 সালে প্রকাশিত হয়। আর দ্বিতীয় যে ব্যঙ্গ রসাত্মক বই ছিল সেটা 1944 সালে প্রকাশিত হয়। তো দ্বিতীয় যে ব্যঙ্গ রসাত্মক বই, এটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, এটা দ্বিতীয় ব্যঙ্গ রসাত্মক বই, এটা দ্বিতীয়। তো তার এই ফুড কনফারেন্স গ্রন্থের যে মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে মূলত 1350 সালের বাংলা, 1350 সাল, অর্থাৎ কি বলা হয় 50-এর মনন্তর, অর্থাৎ 1943 সালের যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ সময় মানুষের দুঃখ দুর্দশা এবং বিভিন্ন বিষয়গুলো নিয়েই কিন্তু আবুল মনসুর আহমেদ এই ফুড কনফারেন্স গ্রন্থটি রচনা করেন। হিন্দু পৌদু বামত অবলম্বনে পদ্মাবতী কাব্য রচয়িতাকে? পদ্মাবতী কাব্য রচনা থেকে লালন কি দৌলত উজির বাহরাম খাঁ, সৈয়দ সুলতান, দৌলত উজির বাহরাম খাঁ, সৈয়দ সুলতান, আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং কি আলোয়াল। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার কোনটি? হিন্দি পদু মাবত অবলম্বনে পদ্মাবতী কাব্য রচয়িতা হচ্ছে, পদ্মাবতী কাব্য কে লিখেছেন? এটা লিখেছেন কে? আলোয়াল। তো আলোয়াল কার হচ্ছে অনুরোধে পদ্মাবতী কাব্য রচনা করেছেন? আলোয়াল মূলত আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী ছিল কোরশি মাগন ঠাকুর। কোরশি মাগন ঠাকুর মূলত এই কোরশি মাগন ঠাকুর ওনার অনুরোধে এই পদু মাবত অবলম্বনে তিনি পদ্মাবতী কাব্য রচনা করেন। পদু মাবত অবলম্বনে পদ্মাবতী কাব্য রচনা করেন। আচ্ছা, পদু মাবত পদ্মা কাব্য রচনা করেন হচ্ছে মালিক মোহাম্মদ জায়ুসী। এই মালিক মোহাম্মদ জায়ুসী মূলত হিন্দি ভাষায় কাব্য রচনা করেছেন। ইনি হিন্দি ভাষায় হিন্দি ভাষায়। তো এই মালিক মোহাম্মদ জায়ুসী হিন্দি ভাষায় কাব্য রচনা করেছিলেন কোনটি? পদু মাবত। এই পদু মাবতটাই পরবর্তীতে কত সালে, এটা পদু মাবত কত সালে করা হয়? এটা হচ্ছে 1540। তারই মোটামুটি প্রায় 100 বছর পর, 110 বছর পর, অর্থাৎ 1651 সালে এই পদ্মাবতী কাব্যর রচনা করেছেন কে? আলোয়াল। আলোয়াল, যিনি কিনা আমরা একটু আগে বলেছি যে কোরশি মাগন ঠাকুরের অনুরোধে তিনি রচনা করেন। আচ্ছা, এলেবেলে বইটি কার লেখা? এলেবেলে বইটি কার লেখা? শঙ্কর, হুমায়ুন আহমেদ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি যাযাবর? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি যাযাবর? এলেবেলে। তো প্রথম কথা হচ্ছে এলেবেলে নিয়ে কিন্তু দুইটা রচনা রয়েছে, দুইজন ব্যক্তির রচনা রয়েছে। একটা হচ্ছে হুমায়ুন আহমেদের, আর একটা হচ্ছে জিয়া হায়দার। তো জিয়া হায়দার নামে কিন্তু ইনি নাটক লিখেছেন, এলেবেলে নামে নাটক লিখেছেন। নাটক জিয়া হায়দারের নাটকের নাম হচ্ছে কি? এলেবেলে। এলেবেলে হচ্ছে জিয়া হায়দারের নাটক, এলেবেলে। আর এলেবেলে বইটি কার রচনা করেছেন? একটা গল্পগ্রন্থ কার? হুমায়ুন আহমেদের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থেকে নিত্য মূর্ধন্যস্ব কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্যস্ব আষাঢ়। নিত্য মূর্ধন্যস্ব আমরা সাধারণত মুখস্থ করবো। যদি বলে মানুষ, পুরুষ, হ্যাঁ, মানুষ, পুরুষ, মহিষ, এগুলো কিন্তু নিত্য মূর্ধন্যস্ব। বা
ভাষা, ভাষ্য, এগুলো সবই কিন্তু নিত্য মধ্যনস্ব। তো এগুলো একটু মুখস্থ করার বিষয়, দয়া করে একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, আমলার মামলা নাটকটি লিখেছেন কে? আমলার মামলা শওকত ওসমান, হুমায়ুন আহমেদ, মুনীর চৌধুরী নাকি কে? আমলার মামলা, আমলার মামলা লিখেছেন হচ্ছে, আমলার মামলা লিখেছেন হচ্ছে শওকত ওসমান। আমলার মামলা লিখেছেন হচ্ছে শওকত ওসমান। শওকত ওসমান, শওকত ওসমানের আমলার মামলা নাটকটি লিখেছেন হচ্ছে শওকত ওসমান। শওকত ওসমানের আরও কিছু গুরুত্বপূর্ণ নাটকের কথা যদি বলি, তাহলে আমলার মামলা নাটক শওকত ওসমান। যদি বলা হয় বাগদাদের কবি, ইরাকের রাজধানী বাগদাদ, সেই বাগদাদ এটা, হ্যাঁ, ইরাকের রাজধানী বাগদাদের কবি। তস্কর ও লস্কর, তস্কর ও লস্কর, এগুলো সবগুলো কিন্তু সৈয়দ ওসমানের লেখা, শওকত ওসমানের লেখা। এটা হচ্ছে শওকত ওসমানের লেখা। আচ্ছা, শওকত ওসমান, এটা কিন্তু সৈয়দ ওসমান না, শওকত ওসমান হবে, শওকত ওসমান। আচ্ছা, এগুলো হচ্ছে শওকত ওসমান হবে। তস্কর লস্কর এবং বাগদাদের কবি নাটক। আচ্ছা, স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অর্থাৎ যে সকল শব্দের শেষে উচ্চারণ করা হয় কি, যে সকল শব্দের শেষে যদি স্বরধ্বনি উচ্চারিত হয়, যে সকল শব্দের শেষে বা অক্ষরের পরে যদি স্বরধ্বনি উচ্চারিত হয়, সেই স্বরধ্বনিটাকে কি বলে আমরা? স্বরান্ত। স্বরান্ত, স্বরান্তর অপর নাম হচ্ছে কি? স্বরান্তর অপর নাম হচ্ছে মুক্তাক্ষর। মুক্তাক্ষর, মুক্তাক্ষর বা হচ্ছে কি বিবৃত। আচ্ছা, বিবৃত, মুক্তাক্ষর বা হচ্ছে বিবৃত, বিবৃত, বিবৃতি হয়ে গেছে না? আচ্ছা, বিবৃত, এটা বিবৃত হবে, মুক্তাক্ষর বা বিবৃত। এখন কথা হচ্ছে যে স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর যদি অপশনে না থাকে বিবৃত হবে, বিবৃত অপশনে না থাকলে স্বরান্ত হবে। তাহলে একটু খেয়াল করি, যদি বলা হয় ভাষা, ভাষা এটা উচ্চারণ করার সময় আমরা শেষে একটা স্বরেয়া আছে না, স্বরেয়া, এটাই বলছে। যদি উচ্চারণের সময় যদি স্বরধ্বনি যদি শেষে আসে, শব্দের শেষে যদি স্বরধ্বনি আসে, তাহলে সেটা স্বরে আসে, স্বরে মানে হচ্ছে স্বরধ্বনি। বা যদি বলা হয় হচ্ছে কবিতা, স্বরে আসবে শেষে। বা যদি বলা হয় আশা, আশা, এগুলো কিন্তু সবগুলো শেষে কিন্তু একটা কি হবে? স্বরধ্বনি। তো স্বরধ্বনি যদি হয় তাহলে এইরকম স্বরান্ত অক্ষরকে বলা হচ্ছে মুক্ত অক্ষর বা হচ্ছে বিবৃত। আচ্ছা, অনল প্রবাহ রচনা করেছেন কে? অনল প্রবাহ ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজির একটা বিখ্যাত কি বলে কাব্যগ্রন্থ হচ্ছে অনল প্রবাহ। ইসমাইল হোসেন সিরাজির বিখ্যাত এবং প্রথম কাব্যগ্রন্থ এটা। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি অনল প্রবাহ, যেটা কিনা 1900 সালে প্রকাশিত হয়, 1900 সালে প্রকাশিত হয়। এবং পরবর্তীতে এই অনল প্রবাহ এই দ্বিতীয় সংস্করণ হয় কত সালে? দ্বিতীয় সংস্করণ হচ্ছে দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1909 সালে। দ্বিতীয় সংস্করণ হয় হচ্ছে 1909 সালে। এই 1909 সালে দ্বিতীয় সংস্করণ করার কারণে ইংরেজ শাসকরা বা ইংরেজরা কি করলো? তাকে বন্দি করলো, জেলখানায় ভরে দিল। তিনি জেলে ছিলেন কত সালে? 1910 থেকে 1912 সালে তিনি কি করা হয়? জেলখানায় তাকে বন্দি করা হয়, জেলখানায় ছিলেন। এই 2 বছর তিনি জেলখানায় ছিলেন। তো জেলখানায় থাকাকালীন সময়ে তিনি যখন জেলখানায় ছিলেন, তো জেলখানার যখন ছিলেন তখন তিনি কারা কাহিনী নামে একটা গ্রন্থ রচনা করেছেন। অর্থাৎ তার জেল জীবনের কাহিনী, অর্থাৎ তিনি যে 2 বছর যে জেলে ছিলেন সেখানকার যে ঘটনাগুলো ঘটেছে সেটারই কাহিনী নিয়ে একটা বই লিখেছেন। সে বইয়ের নাম দেন হচ্ছে কারা কাহিনী। সেই বইয়ের নাম দেন হচ্ছে কি? কারা কাহিনী। আচ্ছা, অনেকেই আপনারা কমেন্টে লিখেছেন ইসমাইল হোসেন সিরাজি। ওকে, কারা কাহিনী। অনল প্রবাহ রচনা করেছেন কে? ইসমাইল হোসেন সিরাজি। আমরা জানলাম হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। এটা কিন্তু পরবর্তীতে যে কারা কাহিনী নামে যে তিনি গ্রন্থ রচনা করেছেন, কারা কাহিনী নামে যে পরবর্তীতে যে গ্রন্থটা তিনি রচনা করেছেন, এটা কিন্তু সাধনা পত্রিকায় প্রকাশিত হতো, মাসিক সাধনা পত্রিকায় পরবর্তীতে প্রকাশিত হতো। আচ্ছা, লাস্ট প্রশ্ন একটু খেয়াল করি। প্রশ্ন হচ্ছে কাচি কোন ভাষার শব্দ? আচ্ছা, 14 নম্বর প্রশ্ন 300। কাচি হচ্ছে তুর্কি শব্দ। তুর্কি শব্দের মধ্যে কিন্তু আরও কিছু যদি বলি, বেগম বা যদি বলা হয় খাতুন বা বাবা, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে
তুর্কি শব্দ, তুর্কি শব্দ এগুলা সবগুলো তুর্কি শব্দ। তো আবে হায়াত এবং জীবন খোদা এই দুটি উপন্যাসের লেখককে আবুল মনসুর আহমেদ। আবে হায়াত আবুল মনসুর আহমেদ, এটা লেখা হয় কত সালে? আবে হায়াত লেখা হচ্ছে 1968 সালে, এবং জীবন খোদা লেখা হয় কত সালে? 1965 সালে, 65 সালে। দুইটি উপন্যাসের লেখা হয় কার? আবুল মনসুর। তার আরও একটি উপন্যাস রয়েছে গুরুত্বপূর্ণ, তার আরও একটি উপন্যাস রয়েছে, সেই আরও একটি উপন্যাস, সেই উপন্যাসের নাম কি? সত্য মিথ্যা। সেই উপন্যাসের নাম হচ্ছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা। তাহলে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম। আবুল মনসুর আহমেদের দুইটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে কি? আবে হায়াত এবং জীবন খোদা। আরেকটা উপন্যাস হচ্ছে গুরুত্বপূর্ণ সত্য মিথ্যা, যেটা আর আবে হায়াত 1968 সালে এবং জীবন খোদা 1965 সাল। তো আমরা জীবন খোদার জায়গায় কিন্তু যদি মৃত্যু খোদা বলা হয়, আচ্ছা মৃত্যু খোদা কিন্তু আমরা জানি জীবনের জায়গায় যদি মৃত্যু খোদা কিন্তু কার? এটা কিন্তু আবার কাজী নজরুল ইসলামের। মৃত্যু খোদা কিন্তু কাজী নজরুল ইসলামের উপন্যাস, অর্থাৎ কাজী নজরুল ইসলামের কিন্তু আমরা তিনটা উপন্যাস সম্পর্কে জানি, বাঁধনহারা, মৃত্যু খোদা এবং কোহেলিকা, এই তিনটা উপন্যাস সম্পর্কে আমরা জানি। তাই না? মৃত্যু খোদা কাজী নজরুল ইসলামের উপন্যাস, কাজী নজরুল ইসলামের হচ্ছে উপন্যাস মৃত্যু খোদা। আচ্ছা, তো আমাদের আজকের আয়োজন কত ছিল? 315 পর্যন্ত, অর্থাৎ আমরা 281 থেকে 315 পর্যন্ত আমরা মোটামুটিভাবে ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের আমাদের ক্লাসগুলো অনেক ভালো লেগেছে এবং আপনারা নোট ডাউন করে পড়েছেন। আমার অনুরোধ থাকবে, বারবার একটা কথা বলি, এই ক্লাসগুলো, এই প্রশ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই নোট ডাউন করে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের জন্য অনেক ঝামেলা পোহাতে না হয় এবং রিভিশন দিতে যাতে সুবিধা হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।